নারীরা এখন সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নারী দৃশ্যমান না। নারী তার নিজের সক্ষমতা দক্ষতা নিয়ে কিন্তু নারীরা প্রতিটা ক্ষেত্রে তার পদচারণা করছে। কিন্তু তারপরেও আমরা দেখছি নারীর প্রতি কিন্তু এই সহিংসতাটা নির্যাতনটা কিন্তু নারীর সব ধরনের অগ্রসরমতাকে রুদ্ধ করে দিচ্ছে। নারী কেন্দ্রিক কোনো খবর, এই ধরনের কোনো কন্টেন্ট যখন আপ করা হয়, সেখানে প্রচুর লাইক কমেন্টস থেকে শুরু করে ভিউর সংখ্যা বাড়ে। এই যে ভিউ বাণিজ্যের মধ্যে দিয়ে আবার সেখানে রেভিনিউ বাড়ে। নারীর পোশাকের রাজনীতি কিংবা পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য, সেটা কেমন হবে, সেই ব্যাপারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে হচ্ছে একটা দর কষাকষি চলছে। এখনো পর্যন্ত প্রতি 3 জন নারীর মধ্যে 2 জন নারী জীবনে সহিংসতার শিকার হয়েছে। আজকের এই আধুনিক রাষ্ট্রে, একটা সংবিধান সম্মত একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে মানুষের তো তফাৎ থাকতে পারে না অধিকারের ক্ষেত্রে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের প্রথম পডকাস্টে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমরা নারীর প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সম্পদ ও সম্পত্তিতে সম-অধিকার নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, এবং আমাদের সাথে আছেন ডক্টর তৈহুদ্দুল হক, সমাজ এবং অপরাধ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি প্রথম সীমা মোসলেমের কাছে যাব। আমরা জানি বাংলাদেশ মহিলা পরিষদ গত 50 বছরের বেশি সময় ধরে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে আসছে, এবং আমরা এটাও দেখছি যে এই লম্বা যাত্রাতে আমাদের অনেক সাফল্য যেমন আছে, তেমন কিছু কিছু জায়গায় আমরা বলবো যে আমরা নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করছি। এবং গত 1 বছরে আমরা এটাও দেখছি যে পাবলিক এবং প্রাইভেট পরিসরে নারী নির্যাতনের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। আমার প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে এই সাফল্যের আলোকে আমরা গত 1 বছর কিভাবে পর্যালোচনা করছি বা কিভাবে দেখছি, এবং মহিলা পরিষদের অবস্থানটা সেখানে কি? ধন্যবাদ শিউতি সবুর। আমরা আজকে একটা নারীর অগ্রগতির পথে যে একটা প্রধান প্রতিবন্ধকতা আমরা যেটা মনে করি, বাংলাদেশ মহিলা পরিষদ নারীর উপর সহিংসতা এবং নারীকে যে তার গতিপথ রুদ্ধ করে দেওয়ার যে নানা কর্মকাণ্ড, সেই বিষয়টা আমরা এখন মনে করি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নারীর অগ্রগতির ক্ষেত্রে। এবং বাংলাদেশ মহিলা পরিষদ প্রতি বছরই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ যখন আমরা পালন করি, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ যখন আমরা পালন করি, সবসময় আমরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করি, পর্যালোচনা করার চেষ্টা করি যে নারীর অবস্থানটা কোন জায়গায় আজকে। এবং সেখানে আমাদের যেটা ফোকাস থাকে সেটা হচ্ছে নারী নির্যাতনের ক্ষেত্রে নারীর অবস্থানটা কোথায়। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে নারীর প্রতি সহিংসতা নির্যাতনের মাত্রা, খালি নারী না, নারী এবং কন্যা, তাদের প্রতি সহিংসতা নির্যাতনের মাত্রা পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি দৃশ্যমান হচ্ছে। আপনি যেমনটা বললেন যে নারীরা তো আমাদের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে অনেক, অবশ্যই আমাদের অগ্রগতি হয়েছে অনেক। নারীরা এখন সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নারী দৃশ্যমান না। নারী তার নিজের সক্ষমতা দক্ষতা নিয়ে কিন্তু নারীরা প্রতিটা ক্ষেত্রে তার পদচারণা করছে। কিন্তু তারপরেও আমরা দেখছি এতদিন পরেও নারীর প্রতি কিন্তু এই সহিংসতাটা নির্যাতনটা কিন্তু নারীর সব ধরনের অগ্রসরমতাকে রুদ্ধ করে দিচ্ছে। সেখানে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ মনে করি যে নারীর প্রতি যে সমাজের যে দৃষ্টিভঙ্গিটা, ক্ষমতার পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষমতার কাঠামোয় যে নারীর অবস্থানটা, সেই অবস্থানটাই কিন্তু নারীকে বারবার অধস্তন করে রাখছে। এই অধস্তনত করে রাখার কারণেই কিন্তু নারী প্রতি মুহূর্তে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এবং আমরা যদি সাম্প্রতিক সময়টাই আমরা ভাবি, গত 1 বছর আপনি একটু জোর দিয়েছেন, সেখানে আমরা ইতিমধ্যে আমরা দেখেছি দুটো পরিসংখ্যান, একটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে একটা তথ্য প্রকাশিত হয়েছে, আর একটি হচ্ছে ইউএনএফপিএ থেকে, দুটি তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছি যে এখনও পর্যন্ত প্রতি 3 জন নারীর মধ্যে 2 জন নারী জীবনে সহিংসতার শিকার হয়েছে, এবং কাদের দ্বারা হয়েছে? নিকটতম পরিবারের সদস্যদের দ্বারা। এবং সেখানে আমরা এটাও দেখেছি ওই তথ্যতে যে পরিবারের মধ্যে নারী কিন্তু এখনও পর্যন্ত ব্যাপকভাবে কিন্তু সহিংসতার শিকার হচ্ছে, পাবলিক পরিসরে তো হচ্ছেই। তার মধ্যে যদি আমরা এখন চিন্তা করি, বর্তমান সময়ের কথাই যদি আমরা ভাবি, যে আমরা এখন দেখছি যে বিজ্ঞানের অনেক উন্নতি ঘটছে, সমাজ সভ্যতা অগ্রসর করার ক্ষেত্রে প্রযুক্তি একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। প্রযুক্তিকে এখন অস্বীকার করার কোনো উপায় নেই। প্রযুক্তি এখন আমাদের অগ্রসরতার একটা
অনুষঙ্গ। কিন্তু সেই প্রযুক্তিটা যখন সমাজে সকল ক্ষেত্রে সেটার আলো পড়ার কথা, নারীর জীবনে সেটা কিন্তু আরও অন্ধকার নিয়ে আসছে। নারীর জীবনে কিন্তু সেই প্রযুক্তিগত যে সহিংসতা, যেটাকে আমরা বলতে পারি টেকনোলজিক্যাল বেসড ভায়োলেন্স, সেই প্রযুক্তিভিত্তিক যে সহিংসতা, সেই সহিংসতাটা কিন্তু নারী আরও বেশি পর্যদস্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা সকলেই জানি যে প্রযুক্তি হচ্ছে এমন একটা বিষয় যে একটা সেকেন্ডের মধ্যে আমি কোটি মানুষের কাছে চলে যেতে পারবো। সেই নারীটা কিন্তু এক মুহূর্তের মধ্যে কিন্তু সকলের কাছে সে একটা সহিংসতার শিকার হচ্ছে, এবং সহিংসতা তার জীবন কিন্তু সেটাকে একটা অমানিসা নিয়ে আসছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি আজকে এই যে মানে বিগত সময়ের মধ্যে যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা এখনও যেটা, যে নারী হচ্ছে একটা কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট হচ্ছে নারী। শুধু ডিজিটাল কন্টেন্ট নারীকে যত আমি ব্যবহার করব, তত কিন্তু আমি কি বলে ডিজিটালি সেটা যে আমি লাইক পাই, আমি পাই, সেটা আমি পরবর্তীতে আমি আমার মনের মধ্যে যে নারীর প্রতি সহিংসতা বা নারীকে যে একটা অশালীনভাবে বিদ্বেষমূলক কথা বলা, সেই কথাটা কিন্তু বলার আমাকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তো ওই কন্টেন্টটাই কিন্তু আমাকে হাজারো মানুষের কন্টেন্ট তৈরি করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এই যে ডিজিটাল, আমরা কি বলবো জানি না, এটাকে এখন ডিজিটাল ক্যাপিটালিজমই বলবো নাকি, এই যে ডিজিটাল ক্যাপিটালিজম, সেটা কিন্তু নারীকে আরও অধস্তর করে রাখছে। সুতরাং নারীর এখানে আরেকটা কথা আমার মনে হয় বলা দরকার, যে নারী যত সক্ষম হচ্ছে, নারী যত তার দক্ষতা নিয়ে সামনে এগিয়ে আসতে চাচ্ছে, ততই কিন্তু নারীর অবস্থা ভার্নারেবল হচ্ছে। কেন? সমাজের অপরপক্ষ যারা নারীকে সবসময় অধস্তনভাবে রাখতে চায়, নারীকে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখতে চায়, তারা কিন্তু এটাতে সবসময় একটু একটু কি বলবো, তাদের ক্ষমতাটা কমে যাচ্ছে, এরকম একটা ভাবনাও কিন্তু তাদের মধ্যে আছে। কেবলমাত্র যে পুরুষতান্ত্রিক প্রচলিত গতবদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে তারা এটা করছে, সেটা তো অবশ্যই আছে, কারণ নারীকে তো সেই দৃষ্টিভঙ্গিতেই দেখা হয়। পাশাপাশি কিন্তু তাদের মধ্যেও একটু ক্ষমতা হারানোরও মনে হয় একটা ভীতি আছে কিছুটা হলেও, যে কারণে কিন্তু এই নারীর সক্ষমতা দক্ষতাটাকে কিন্তু তারা সহজভাবে নিতে পারছে না। তাদেরকে কিভাবে আরও ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য আমরা সেটা দেখছি। নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, নারী ঘরে সময় দিলে তাকে বেশি সম্মান করা হবে। কিন্তু নারী তো সেটা চাচ্ছে না। নারী তো সমাজের একটা মানুষ, সে তো একটা মানবাধিকার চাচ্ছে। আমি তো বিশেষ নারী হিসাবে আমি বিশেষ কোনো সুযোগ চাচ্ছি না। তো আমি মনে করছি আমি মানুষ, আমার যেটা ক্ষমতা আছে, আমার যেটা দক্ষতা আছে, আমার ভেতরে যে গুণ আছে, আমি একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে সেটার আমি পরিপূর্ণ বিকাশ করতে চাই। তো সেই বিকাশ করার ক্ষেত্রে কিন্তু আমাকে প্রতি মুহূর্তে বাধা সৃষ্টি করছে। সেটাই আজকে আমার কাছে মনে হয় আর কি। পরবর্তীতে হয়তো কথার মধ্যে আরও অনেক কিছু আসবে। আমি তৌহিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ডক্টর তৌহিদ, আমি সীমা মুসলিমের কথার সূত্র ধরেই বলছি, আমাদের এই যে পাবলিক এবং প্রাইভেট পরিসরে এই যে পুরুষের আক্রমণাত্মক আচরণ, বিশেষত আমরা দেখছি যে জুলাইয়ের মুভমেন্টের পরে যারা দেখা গেছে যে নারীরা প্রথম সারিতে ছিল, নারীরা সবসময় অগ্রসরমান অংশ সমাজের, কিন্তু আমরা সেখানে দেখেছি যে একটা বিশাল অংশ কিন্তু সেখানে নারীরা পাবলিক উপস্থিতি অনেক বেশি ছিল, আন্দোলনের সম্মুখভাগে ছিল। এবং পরবর্তীতে দেখলাম যে আমরা 1 বছরের মধ্যে শুধুমাত্র তারা না, ধরেন সংস্কার কমিশনে যারা আছেন, আমরা যারা টুকটাক কাজ করি, আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, আমাদের কিন্তু আমরা সবাই দেখা গেল একটা মেজর ব্যাকল্যাশের মধ্যে পড়লাম। এবং পাবলিকলিও পড়েছি, প্রাইভেটলিও পড়েছি, এবং দেখা যাচ্ছে যে এই যে সাইবার বুলিং, অ্যাট্যাক, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই জিনিসগুলো একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আপনি যেহেতু অপরাধ বিশেষজ্ঞ এবং সমাজ বিশেষজ্ঞ, দুটোই একসাথে, আমার জানবার আমরা খানিকটা জানি, নির্বিজ্ঞানী হিসেবে সেটুকু তো আর না জানলে উপায় থাকে না, এবং ভুক্তভোগী হিসেবে আরও বেশি জানি। কিন্তু আমি দুটো প্রেক্ষিতে আপনাকে একটু ব্যাখ্যা করার জন্য অনুরোধ করব। একটা হচ্ছে যে রোজকার যে সহিংসতা এবং সাইবার সহিংসতা, দুটোর ধরন এবং প্রকরণ, এই দুটোর মধ্যে আপনি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, এবং কি কারণে এগুলো ঘটতে পারে, সেটার কোনো উত্তর আপনার জানা আছে কিনা? ডক্টর শিউতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ সীমা আপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি চমৎকার করে বলছিলেন, এবং আপনি যে প্রশ্নটি উত্থাপন করলেন তার সূত্র ধরে এটা বলতে চাই যে আমাদের সমাজে দেশের বয়স যতই হোক না কেন,
আমরা আমাদের সমাজে কিংবা রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ কাঠামোর মধ্যে যতদিন পর্যন্ত আমরা জেন্ডার ভিত্তিক সহনশীলতা তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত এই নারী এবং কন্যা শিশুর প্রতি যে সহিংসতা, এটি নানা আকারে, নানা প্রকারে, নানা গঠনে বা গড়নে এটি বাড়বে। এখন ধরুন আমাদের অফলাইন বা সমাজ ব্যবস্থার মধ্যে যে প্রতিদিন নারীকে নানা ধরনের অপ্রিয় যে পরিস্থিতি, যাকে আমরা নির্যাতন, সহিংসতা বা আরও যে নির্যাতনের ধরন বা বিশেষণ দিয়ে আমরা যেগুলোকে উপস্থাপন করে থাকি, তারই কিন্তু একটা ডিজিটাল ফরমেশন আমরা দেখি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, বা আমরা যদি বলার চেষ্টা করি যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলো আছে, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের কন্টেন্ট আকারে দেখি। আপা যেটি বললেন, খুব এটি বাংলাদেশে একটা বাস্তবতা দাঁড়িয়েছে যে কোট আনকোট নারী একটা কন্টেন্ট বা প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কেন প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে? যে নারী কেন্দ্রিক কোনো খবর, সেটি সত্য মিথ্যা তো পরের ব্যাপার, এই ধরনের কোনো কন্টেন্ট যখন আপ করা হয় অথবা তুলে ধরা হয়, তখন এর একটা আলাদা ভিউয়ার্স আছে, এর একটা আলাদা অডিয়েন্স আছে, এবং সেখানে প্রচুর লাইক কমেন্টস থেকে শুরু করে ভিউর সংখ্যা বাড়ে। এই যে ভিউ বাণিজ্যের মধ্যে দিয়ে আবার সেখানে রেভিনিউ বাড়ে। তার মানে কীভাবে কন্টেন্টের সাথে যে কোরিলেশন ক্যাপিটালিজমের অথবা রেভিনিউর তৈরি করার, সেখানে একটা নারীকে কন্টেন্ট আকারে ব্যবহার করা, এবং এটা করতে গিয়ে বিভিন্নভাবে, অর্থাৎ একজন নারীর যে সাংবিধানিক যে অধিকার কিংবা মানুষ হিসাবে তার যে মানবাধিকারের যে প্রসঙ্গ, কিংবা একজন ব্যক্তি হিসাবে তার যে গোপনীয়তা, আত্মমর্যাদা, সামাজিক অবস্থান এবং সম্মানের প্রতি যে শ্রদ্ধাশীল থাকা, এই প্রসঙ্গগুলোর প্রতি আসলে আমাদের এখানে সেইভাবে ব্যাপক পরিসরে আমরা এই যে নারী বান্ধব পরিবেশ বলি অথবা আমার এই সেই জেন্ডার ভিত্তিক আচরণের কাঠামো বা সংস্কৃতি আমাদের এখানে তৈরি হয় নাই। এখন আমরা বলতে পারি যে আমাদের রাষ্ট্র তো অনেক আইন করে দিয়েছে, নারী বা কন্যা শিশুর বা শিশু নির্যাতন প্রতিরোধ কেন্দ্রিক ব্যাপারগুলোতে আমাদের বেশ কয়েকটি আইন আছে, আমাদের আলাদা করে একটা কোর্টেরও, ফ্যামিলি কোর্টের প্রসঙ্গ আছে, এবং নানাভাবে আমাদের মহিলা পরিষদ থেকে শুরু করে, বাংলাদেশ মহিলা পরিষদ থেকে শুরু করে আরও কিছু সংস্থা কাজ করে, দেশি বা বিদেশি। কিন্তু পরিবর্তনের জায়গাটা যখন আমরা পরিমাপ করতে যাই, আমরা বেশ কিছু অগ্রগতি দেখি, কিন্তু সেই অগ্রগতিটা মনে হচ্ছে যে আমরা একটা জায়গায় থেকে শুধু ঘুরছি, মানে সার্কেলিং হওয়া, অর্থাৎ বিভিন্ন দিকে যখন আমরা দিকে তাকাচ্ছি, তখন সেই দিকের দৃশ্যটা আমাদের মননে অথবা মগজে দৃশ্যলোক হচ্ছে, কিন্তু সেখান থেকে যে অবস্থার যে পরিবর্তন, সেই জায়গাটা কিন্তু দেখি না। এবং যেটি আপনি বলছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে ২৪-এর আন্দোলন কিংবা ৯০-এর আন্দোলন কিংবা আরও পিছনে যত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলকে একত্রিত করে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, নারীকে কিন্তু আমরা নেতৃত্বের জায়গাতে আমরা দেখেছি। ২৪-এর একেবারে তরতাজা উদাহরণ যদি উল্লেখ করি, নারীকে সামনের সারিতে রাখা হয়েছে। এখন এটাই আমরা বলছি, এটাই হলো নারীর ক্ষমতায়ন, নারীর অবস্থার পরিবর্তনের রাজনীতি। এই রাজনীতি যতক্ষণ পর্যন্ত আমার নারী সমাজ বুঝবে, এটা আমি বলছি না, যতক্ষণ পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রশ্নে সকলে না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবর্তনের জায়গাটা আমলযোগ্য করা মানে এটাকে বাস্তবায়ন করাটা খুব কঠিন। এখন মিছিলের সংগ্রামে, আন্দোলন মিছিলের নারীকে সামনে রাখা হয় কেন? সিম্প্যাথি গ্রো করা, যে এই আন্দোলনে নারীরা অংশ নিয়েছে, সুতরাং আর কারো ঘরে বসে থাকার উপায় নাই, এই ধরনের একটা সেন্সিটাইজ করা, সেন্সেশন ডেভেলপ করা। এবং এই ডিসকোর্সটা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামে একটা আলাদা মাত্রা এবং গতি পায়। ২৪-এও যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিংবা সকলেই সেখানে অংশগ্রহণ ছিল, এমনটাই আমরা বলতে চাই, কিন্তু সেখানে নারীকে যেভাবে সম্পৃক্ত করা হয়েছে, যে অবস্থানে তাকে সম্পৃক্ত করা হয়েছে, সেইভাবে নারীর ক্ষমতায়ন বলি, নারীর নিরাপত্তা বলি, সেটি তার ঘরে কিংবা ঘরের বাইরে, তার কর্মনিরাপত্তা থেকে শুরু করে যে প্রসঙ্গগুলোতে তার নারীর নিরাপত্তা প্রয়োজন এবং এক ধরনের সহনশীলতার সংস্কৃতি এবং পরিবেশ প্রয়োজন, সেই জায়গাতে আমরা উদ্যোগগুলো কিন্তু খুব সীমিত। এবং বিভিন্ন সময় নারীর পোশাকের রাজনীতি কিংবা পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য, নারীর কর্মঘণ্টা যেটি আপা বললেন, সেটা কেমন হবে, সেই ব্যাপারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে হচ্ছে একটা দর কষাকষি চলছে। কোড আনকোড শব্দটা শুনতে ভালো লাগছে না, তারপরও বাস্তবতার নিরীক্ষে বলতে হচ্ছে। তো এই প্রসঙ্গ থেকে নারীকে মানে একেবারে পরিপূর্ণ সম্মান, শ্রদ্ধা এবং একজন মানুষ হিসাবে মূল্যায়ন করার যে মানসিকতা কিংবা যে দৃষ্টিভঙ্গি,
এই জায়গাতে কিন্তু আমরা যথাযথ আমরা পরিবর্তন দেখছি না। যেটা দেখছি তার যে সারাংশ হলো, যদি এক লাইনে বলার চেষ্টা করি, নারী সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষের যে ধারণা সেটা সেই সেকেলে বা পুরাতন ধারণাই আছে। অনেকে পরিবেশ বা পরিস্থিতির কারণে অথবা ভোটের সমীকরণের কারণে নানাভাবে অভিনয় বা নাটক করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটগুলোতে পরিবর্তন, সত্যিকার অর্থে পরিবর্তন না হলে নারীর ক্ষমতায়নের, নারীর ধরুন অনেকে নির্বাচিত হয়ে আসলো, কিংবা নারীর ডিসি বা অন্যান্য প্রশাসনিক পদমর্যাদায় বা প্রচুর কর্মের সাথে সম্পৃক্ত হলো। আমরা তো এটা বলতে চাই যে দেশে দীর্ঘ সময় ধরে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে তো বাংলাদেশ তো নারীর জন্য সবচেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা। নারী নির্যাতন কিংবা কন্যা শিশুর নির্যাতন মুক্ত একটা বাংলাদেশ, অথবা পরিবেশের জন্য একটা আইন বা কোনো অধ্যাদেশের জন্য আন্দোলন করেন, 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে অধ্যাদেশ জারি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো তার বাস্তবায়ন হবে কিনা, সেটি নারীকে বা কন্যা শিশুকে কতটুকু নিরাপদ রাখবে। তো সেই প্রসঙ্গে আমাদের যে সূচক, বাংলাদেশের যে সূচক, সেটি খুব প্রত্যাশিত মাত্রায় না, বরং প্রতি বছরই আমরা হোঁচট খাই। আমার এখন দুজনের কাছেই প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা একটা বড় দাগে দুজনেই আমরা কথা বললাম। আমি আরেকটু ফোকাসড আলোচনায় আসতে চাই। আপনার কাছে আগে করি, তারপরে আমি শিমা আসলামের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আক্রমণ বোধ করা, শিমা আসলাম একটুখানি বলেছেন যে এই যে আক্রমণ বোধ করা, নারীরা তো শুধু মানুষ হিসেবে তার ন্যূনতম মানুষ হিসেবে এবং নাগরিক হিসেবে ন্যূনতম মর্যাদাটা চাইছে, সে কিন্তু কারো ভাগ চাইছে না। তাহলে আমার রাষ্ট্র আমাকে আমার লিঙ্গ, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে সমাধিকার দিয়েছে। তাহলে আমরা কিন্তু এমন কোনো বৈপ্লবিক কথা, ওইভাবে যদি আমি ভাবি তাহলে কিন্তু বৈপ্লবিক কথা আমরা বলছি না। আমরা বলছি যে মানুষ হিসেবে আমার ন্যূনতম অধিকারটা আমাকে দিতে হবে, এবং সেটা আমি শারীরিকভাবে নারী হই বা আমি নারী হিসেবে আইডেন্টিফাই করি, সেটা যে কোনো ইয়েতে হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে প্রতিটা নাগরিকের ন্যূনতম মর্যাদা, তার আমরা এটা যে ইন্টারসেকশন থেকেই আমি আসি না কেন, যে ধর্মের হই না কেন, যে জাতের হই না কেন, যেটা বর্ণের হই না কেন, এবং অবশ্যই যে লিঙ্গের হই না কেন, কিন্তু এই অধিকারের কথা বলতে শুরু করলেই পুরুষদের যে এই গাত্রদাহটা এবং এই যে আক্রমণাত্মক একটা আচরণ এবং মানে বোধ করা যে আমরা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, সব কিছু তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং নারীরা একটা মানে এত সুবিধাপ্রাপ্ত হওয়ার পরেও পুরুষদের এই যে ইনসিকিউরিটি, এটার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? আপনি ব্যক্তি হিসেবে, আপনি লৈঙ্গিকভাবে পুরুষ সেজন্য বলছি না, কিন্তু আপনি বিশেষজ্ঞ হিসেবে আমি জানতে চাচ্ছি যে এই আক্রমণাত্মক হয়ে ওঠা, আক্রমণ বোধ করা এবং আক্রমণাত্মক হয়ে ওঠা, এই দুই ট্রানজিশনের কারণটা কি? এবং পরে আমি এটা। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে একজন নারী বা পুরুষ সেটি বিষয় না, সেটি হচ্ছে যে সমাজের বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যে বাস্তবতা আমরা দেখছি, যে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গির যে কথা বা এই বিশেষণ তো আমরা দীর্ঘ সময় ধরে আমাদের দেশের আমরা এর একটা বাস্তব উপস্থিতি আছে। এখন সমাজ ব্যবস্থায় পুরুষের যে আধিপত্য অথবা তাদের মতামতের যে প্রাধান্য, কিংবা তারা যেভাবে সমাজ বা রাষ্ট্রকে পরিচালিত করতে চায়, সেই জায়গাতে মানে আসন ছেড়ে দেওয়া অথবা অবস্থান ছেড়ে দেওয়া, এটা অগ্রগতি হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু অগ্রগতির সেই জায়গাটাকে গ্রহণ করার ক্ষেত্রে একটা অস্বস্তি আছে, একটা আক্রমণাত্মক মনোভাব আছে। সে বাস্তবতা চারপাশে তাকালেই বোঝা যায়। প্রতিদিনের সংবাদপত্র বা গণমাধ্যমগুলোতে চোখ রাখলে আমরা নানা ধরনের নির্যাতন, সংঘাত, সহিংসতা নারীর উপরে সেটা লক্ষ্য করি। 3 জায়গাতে আমার কাছে মোটা দাগে মনে হয়, আর অসংখ্য ছোট ছোট উদাহরণ আছে, কিন্তু মোটা দাগে যদি আমি দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে নারীরকে আমি সেই ন্যূনতম জায়গাটা বলতে চাই না, সেটা হচ্ছে যে নারীর আন্দোলনের অথবা তার অধিকারের প্রসঙ্গগুলোতে তার বক্তব্য হবে যে সংবিধান এবং আইন অনুযায়ী যে অধিকার তার প্রাপ্য, সেই অধিকার তাকে দিতে হবে। এখন দেখা যাবে বাংলাদেশে বাস্তবতা দাঁড়িয়েছে, এখানে অনেক ধরনের সোশ্যাল মিথ আছে তো আমাদের সমাজ ব্যবস্থায়, বা সকল দেশেই কম বেশি সেটা থাকে, যে ন্যূনতম চাইলে অর্থাৎ যতটুকু চাওয়া হয় তার থেকে একটু কম দেওয়া হয়। তো ওইটা পেতে গেলে তখন কিন্তু আরও বেশি অবস্থার অথবা
জানান দেওয়া বা নারীর একটা শক্ত পাকাপোক্ত অবস্থান তৈরি করা সমাজ, পরিবার এবং তার ব্যক্তি জীবনে, সেটা আরেক ধাপ চ্যালেঞ্জের জায়গা তৈরি হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক অধিকারের প্রসঙ্গ যখন আসে তখন নানা ধরনের ডিসকোর্স অথবা প্রেক্ষাপট উপস্থাপন করে যে নারী পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, অথবা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, সেটি নারী কতটুকু পারবে, অর্থাৎ অনেকক্ষণ সময় বলা হয় যে পারবে না, এই শব্দটাও বলা হয় না, এমনভাবে সুকৌশলে প্রশ্ন উত্থাপন করে করা হয় যে নারী নিজে থেকেই বলুক যে আসলে না, আমার এটা দরকার নাই, আমি একটি সহনশীল বা কম ঝুঁকির কোনো পদে থেকে কাজ করতে চাই। এটাই পুরুষতান্ত্রিক যে মনস্তত্ত্ব, তার মনস্তত্ত্ব দিয়ে অন্য একটা জেন্ডারের মানুষকে বা নারীকে মানসিকভাবে প্রভাবিত করার একটা প্রক্রিয়া। আর আরেকটি বিষয় হচ্ছে যে নারী যখন তার ব্যক্তিগত যে গোপনীয়তা বলুন, তার ব্যক্তি স্বাধীনতা, তার ব্যক্তি মতামতের প্রসঙ্গগুলোতে অনেক বেশি সক্রিয় হতে চেয়েছে বা সক্রিয় হতে চায়, তার সেখানে আমরা এই শব্দটাই ব্যবহার করতে পারি, তার কণ্ঠ রোধ করা কিংবা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সামনে এনে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া। এবং আমাদের এখানে আমরা যদি বোঝার চেষ্টা করি যে আমাদের যে সমস্ত নারীরা সবচেয়ে বেশি সংঘাত সহিংসতার শিকার হন, তারা সমাজের কোন পর্যায়ের নারী? প্রান্তিক পর্যায়ের নারী। তখন প্রান্তিক পর্যায়ের নারীর জন্য যে সংগ্রাম বা আন্দোলনের যে প্রেক্ষাপট, এটি তো সামগ্রিকভাবে আন্দোলনগুলো হচ্ছে, কখনো কখনো ব্যক্তিগত উদাহরণ বা প্রসঙ্গগুলোকে সামনে রেখেও আন্দোলন হচ্ছে, কিন্তু সেটি কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। এই জায়গাতেও কিন্তু, অর্থাৎ না, একটি নারী নির্যাতন বা কন্যা শিশু নির্যাতনের ঘটনাগুলো দেখার ক্ষেত্রেও কিন্তু এখানে পুরুষ এবং নারীর ক্ষেত্রে আমি বলছি না, আমাদের সমাজের বৈষম্য আছে। সেটি হচ্ছে সমাজের কোনো প্রতিষ্ঠিত নারী যদি এই ধরনের নির্যাতন, সংঘাত সহিংসতার শিকার হয়, তাকে আমরা যেভাবে দেখি, রাষ্ট্র বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, গণমাধ্যম যেভাবে দেখে, প্রান্তিক পর্যায়ের একজন নারী এই ধরনের পারিবারিক সহিংসতা কিংবা কর্মক্ষেত্রের নির্যাতন নিপীড়নের প্রসঙ্গগুলোকে কিন্তু সেইভাবে দেখা হয় না। মনে করা হয় যে প্রান্তিক পর্যায়ের একজন নারী, আমরা যদি গার্মেন্টস উদাহরণস্বরূপ যদি বলি যে আমাদের গার্মেন্টসের নারী শ্রমিকদের যে প্রতিদিন নির্যাতন কিংবা নানা ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়, কতগুলোতে আমরা সামগ্রিকভাবে তাদের সেই নিরাপদ কর্মপরিবেশের কথা বলছি, কিন্তু একেবারে প্রতিটি ঘটনা ধরে সেক্ষেত্রে প্রতিবাদ বলুন, আইনগত ব্যবস্থা বলুন, সেটি তো আমরা ওইভাবে করছি না। কিন্তু সমাজের প্রতিষ্ঠিত একজন নারীর ক্ষেত্রে বা প্রতিষ্ঠিত পরিবারের কোনো একজন নারীর ক্ষেত্রে যেভাবে আমরা সোচ্চার হই, এই যে সোচ্চার হওয়ার ক্ষেত্রেও যে আমাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বা বৈষম্য আছে, এটার একটা নিরসন প্রয়োজন। আর যে জায়গাটাতে আরও বেশি জটিলতা, যে পুরুষরা হয়তো রাজনীতির ভাগ দিয়ে দিল, আসন ছেড়ে দিল, ব্যক্তিগত মতামত কিংবা স্বাধীনতা সেটা দিল, যে জায়গাটা একেবারেই দিতে চায় না সেটা হলো সম্পদের তার অধিকার। তার পৈতৃক সূত্রে কিংবা পিতামাতার সূত্র ধরে যে সম্পদের তিনি অধিকারী অথবা তিনি দাবিদার বা প্রাপ্যতার তিনি দাবি করতে পারেন, এই জায়গাতে নানা ধরনের গরিমেশি। তো এই জায়গাতে আমরা বলছি নারীকে যতক্ষণ পর্যন্ত তার সম্পদে তার নিজস্ব অধিকার এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম কিংবা এই ধরনের মনস্তত্ত্ব দ্বারা প্রভাবিত হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। শ্যামা ইসলাম, আসলে নারীর এই অধস্তনতার মূল কারণটা কোথায়, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির মূল কারণটা কোথায়? কারণ আমরা মনে করি ক্ষমতা যার হাতে সেই হচ্ছে ক্ষমতাবান, সেই হচ্ছে আধিপত্য বিস্তার করতে পারবে। আমাদের পাওয়ার স্ট্রাকচারে যদি আমরা কি দেখি, সেই পরিবার থেকে শুরু করে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে সেখানে কিন্তু পুরুষের হাতেই হচ্ছে ক্ষমতাটা। কিন্তু পাওয়ার স্ট্রাকচারে যতদিন পর্যন্ত পুরুষ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু নারীর উপরে আক্রমণাত্মক অবস্থানটা থাকবে। এবং সেখানে একটা বিষয় মনে রাখা দরকার, যেটা আমরা সবসময় বলে আসি, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। এই ক্ষমতার কাঠামো থেকেই তো পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটা তৈরি, এবং তার সাথে আমাদের যে প্রচলিত বিধান, নিয়ম, নীতি, আচার আচরণ ইত্যাদি সব কিছু মিলেই কিন্তু এই জিনিসটা তৈরি। সেখানে অবশ্য আমাদের একটা কথা আবার মনে রাখতে হবে যে পুরুষ মানে আমাদের নারীর বিরুদ্ধে আমাদের আন্দোলন, নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনটা কিন্তু পুরুষের বিরুদ্ধে আন্দোলন না। নারীর অধিকার প্রতিষ্ঠাটা আন্দোলন হচ্ছে এই যে কাঠামোটা, সেই কাঠামোটা, এই ব্যবস্থাটা, এইটার বিরুদ্ধে আন্দোলন। এবং সেই আন্দোলনে কিন্তু আমাকে প্রথম যে জিনিসটা, যে নারীর হাতে, যেটা ইতিমধ্যে আমাদের স্যারও বললেন, অধ্যাপক সাহেবও বললেন, যে ক্ষমতা,
সম্পদটা কার হাতে আছে, যে যার হাতে সম্পদ সেই তো ক্ষমতাবান, সেই তো আধিপত্য বিস্তার করবে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আজকে আমাদের সংবিধানে যেখানে আছে সকল ক্ষেত্রে আছে যে নারী পুরুষ বর্ণ ধর্ম সম্প্রদায় লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার আছে রাষ্ট্রীয় গণজীবনের সকল ক্ষেত্রে। কিন্তু নারীর অধিকারহীনতার ক্ষেত্রটা কোনটা? যেখানে নারীর ব্যক্তি অধিকার, যেখানে মানুষ হিসাবে তার ব্যক্তি হিসাবে তার যে অধিকার আছে সেই অধিকারটাই কিন্তু নারী কিন্তু আজকে বৈষম্য শিকার হচ্ছে, সকল ধর্মের নারীরাই। যেমন যদি আমরা ধরি সম্পত্তির অধিকার, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, এই সকল ক্ষেত্রে কিন্তু নারী কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আছে। সেই ক্ষেত্রে কিন্তু নারীর সেই জায়গাটাই আসলে আমাদের পরিবর্তন আনার প্রয়োজন। সেখানে আমরা যেটা মনে করি, আমরা নারী আন্দোলনের কর্মী হিসেবে আমরা মনে করি যে এই পাওয়ার স্ট্রাকচারে পরিবর্তন না আসতে পারলে নারীর প্রতি এই সহিংসতা, নারীকে যে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া, সেই জিনিসটার পরিবর্তন হবে না। এবং সেই ক্ষেত্রে যেমন এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেমন পুরুষদের মধ্যেই কেবল একা আছে তা না, কিন্তু এটা আমাদের নারীদের মধ্যেও আছে। উভয়ের মধ্যে থেকে এই পরিবর্তনটা আনতে হবে। এবং আমরা দেখেন যদি স্বাভাবিকভাবে দেখি যে আজকে আমি বলছি আমাদের সমাজ সকল ক্ষেত্রে নারীরা আছে, আজকে আমাদের পুরুষ সহকর্মীরা অনেক ক্ষেত্রে কিন্তু নারী হিসাবেই আমাকে দেখছে, সে কিন্তু আমাকে সহকর্মী হিসাবে দেখছে না। তার যে একটা পুরুষ সহকর্মী, সেই সহকর্মীর প্রতি তার দৃষ্টিভঙ্গি, তার যে অ্যাটিটিউড, সেটা কিন্তু আমাকে হয়তো একটা মানে কি বলবো, একটা সিম্প্যাথাইজ, একটা সহানুভূতিশীল, আচ্ছা ঠিক আছে আপনি আগে বাড়ি চলে যান, আজকে কিন্তু নারী তো সেটা চাচ্ছে না। নারী তো চাচ্ছে আমি সমানভাবে সমান দক্ষতা নিয়ে সমানভাবে কাজ করব, আমি একজন কর্মী হিসাবে এখানে যা করণীয় আমি সেটা করব। সেই ক্ষেত্রে কিন্তু দৃষ্টিভঙ্গির তফাৎটা কিন্তু হচ্ছে না। সুতরাং আমরা এখনও যেটা বলতে পারি যে আমাদের যে সমাজের যে প্রচলিত দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন আনাটা কিন্তু খুবই জরুরি। যেমন ধরেন দেখেন যে সব ক্ষেত্রগুলো মানুষের ওপিনিয়ন তৈরি করে, আজকে আমরা ঢাকা স্ট্রিম পত্রিকায় যে নারী সাংবাদিকটা সুইসাইড করতে বাধ্য হলো, তার প্রতি সহিংসতা দীর্ঘদিন ধরে সে একাধিকবার সেটা বলেছে, কিন্তু তার কোনো সুরা হয়নি। আমরা কিন্তু এটা জানি যে প্রত্যেকটা আইন, যেটা স্যারও বললেন যে আইন থাকলে আইনের বাস্তবায়ন হয় না। নারীর উত্ত্যক্ত যৌন হয়রানির জন্য কিন্তু একটা আইন আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে সেটা থাকতে হবে। সেই আইনের ভিত্তিতে কয়জন নারী তার সুবিচার পেয়েছে? নারী সুবিচার না পেয়ে তাকে আত্মহত্যার মতো জীবন শেষ করার পথও বেছে নিতে হয়েছে। শুধু এই সব ক্ষেত্রগুলো যে আসলে একদিকে যেমন নারী এই আইনগুলো যেগুলো আছে সেই আইনগুলো বাস্তবায়নের আন্দোলনটাও কিন্তু একটা জরুরি আন্দোলন। কারণ আইনের কাছে যখন আমি যাই, যখন আমাকে আবার দ্বিতীয়বার বিচার ব্যবস্থার কাছে যে আমাকে আবারও নানা রকম ভিকটিম ব্লেমিং, সহিংসতা, নানা রকম কথা ইত্যাদি শিকার হতে হয়, তখন কিন্তু নারী আবার পিছিয়ে আসে, সে তার সঠিক বিচারটা যেতে যায় না। সুতরাং আজকে আমার কাছে যেটা মনে হয় যে আজকে সামগ্রিকভাবে ক্ষমতার কাঠামোর যে নারীর অধিকারহীনতাগুলো আছে, ব্যক্তিজীবনের অধিকারহীনতাগুলো আছে, সেই জিনিসগুলো আসলে সম অধিকারের প্রশ্নটা চলে আসে। এবং সেখানে আমি এটাও মনে করি যে এই কাজে কিন্তু আমাদের, হয়তো আমরা পরবর্তীতে আরও আলোচনা করব, কিন্তু আমাদের নারী পুরুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এটার সূত্র ধরেই আমি একটু আসছি, সেটা হচ্ছে যে আমরা মহিলা পরিষদ আমরা প্রায় 80 দশক থেকে অভিন্ন পারিবারিক আইন নিয়ে কাজ করছি, ইউনিফর্ম ফ্যামিলি কোড, এবং সেটা নিয়ে আমরা আন্দোলনও করে যাচ্ছি। আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে একদম খুব ব্রিফলি আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন যে ইউনিফর্ম ফ্যামিলি কোড কীভাবে আসলে এই কাঠামোগত পরিবর্তনে সাহায্য করতে পারে, সেটা যদি একটু খুব সংক্ষেপে একটু ব্যাখ্যা করেন। এবং আর আমার তৌহিদ ভাইয়ের কাছে একই প্রশ্নে আমি করব যে ইউনিফর্ম ফ্যামিলি কোডটা যদি আসলে কার্যকরী হয়, ধরলাম যে হলো, এবং এই কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস আপনারা দেখতে পান, মানে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কী ধরনের চ্যালেঞ্জেস দেখতে পান, এই প্রশ্নটা দুজনের কাছে আমি রাখছি। আচ্ছা, আমরা বাংলাদেশ মহিলা পরিষদ 80 দশক থেকে, আপনি বললেন ইতিমধ্যে যে 80 দশক থেকে আমরা এটা নিয়ে, কেননা আমরা নারী আন্দোলন করতে যে আমরা দেখেছি, যেটা আমি আমার আগের আলোচনায় বললাম, যে গণজীবন রাষ্ট্রীয় জীবনে নারীর অধিকারের সকল ক্ষেত্রে সম অধিকারের কথাটা কিন্তু প্রতি মুহূর্তে সংবিধানের অনেক জায়গায় আছে, অনেক ধারাতেই আছে। কিন্তু ব্যক্তি জীবনে নারীর যে অধিকারটা, সেই অধিকারটা কিন্তু নারী পাচ্ছে না। এবং সেই অধিকারটা কি, যেটা আমি বললাম, এই 5টা ক্ষেত্রে নারী অধিকারহীনতার যে রয়েছে। সুতরাং বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে যে এইখানে যদি সম অধিকার প্রতিষ্ঠা হয়, যে পাওয়ার স্ট্রাকচারের কথা আমি বললাম, নারীর প্রতি সহিংসতার একটা প্রধান কারণ হচ্ছে ক্ষমতার কাঠামোয় নারীর অনুপস্থিতি, ক্ষমতার কাঠামোয় যে নারী পুরুষের যে বৈষম্য, সেটা হচ্ছে একটা প্রধান কারণ নারীর অধস্তনতার। সো এই ব্যক্তি জীবনের অধিকারগুলো যদি নারীর স্বীকৃত হয়, সম্পত্তিতে যদি নারী তার সমান অধিকার পায়, সন্তানের অভিভাবকত্বে তার অধিকার থাকে, বিবাহ বিচ্ছেদ ইত্যাদিতে যে অধিকার থাকে, তাহলে কিন্তু নারীর এই ক্ষেত্রে একটা সমতার সৃষ্টি হয়,
পাওয়ার স্ট্রাকচারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, দেখেন যে এই যে ব্যক্তিগত অধিকারে কিন্তু খালি নারী পুরুষের বৈষম্য কিন্তু তা না। ইউনিফর্ম ফ্যামিলি কোডটা কেন প্রয়োজন? ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে খালি নারী পুরুষের বৈষম্য না, ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে নারীতেই বৈষম্য। আজকে মুসলিম নারী হয়তো অল্প একটু সম্পত্তি পাচ্ছে, ডিভোর্সের অধিকার আছে। আজকে হিন্দু নারীর না আছে সম্পত্তির অধিকার, না আছে ডিভোর্সের অধিকার, খ্রিস্টান নারীর নাই, বুদ্ধিস্ট নারীর নাই। সো এই যে ব্যক্তি অধিকারের ক্ষেত্রে যে এটা একটা বৈষম্য, আজকের এই আধুনিক রাষ্ট্রে, একটা সংবিধান সম্মত একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে মানুষে তো তফাৎ থাকতে পারে না অধিকারের ক্ষেত্রে। সেটা নারী পুরুষও যেমন থাকতে পারে না, নারীতেও থাকতে পারে না। সেই জন্য আসলে ইউনিফর্ম ফ্যামিলি কোডটা খুবই জরুরি। নারীর প্রতি যে এই যে সহিংস, যেটা আমরা বলছি যে নারীকে একটা কন্টেন্ট হিসাবে সবসময় ভাবা হয় ডিজিটালি, সব ক্ষেত্রে নারীকে যা ইচ্ছা তাই বলা যায়। সো এই যদি নারীর এই সমধিকারগুলো প্রতিষ্ঠিত হয়, তখনও কিন্তু নারী আর সবসময় একটা অবজেক্ট হয়ে থাকবে না, একটা কন্টেন্ট হয়ে থাকবে না, নারীও একটা সম অধিকার সম্পন্ন একটা নাগরিক। সো এই জায়গাগুলোতে ইউনিফর্ম ফ্যামিলি কোডটার প্রয়োজনীয়তাটা হচ্ছে এইখানে, যে নারীর ব্যক্তি অধিকারের ক্ষেত্রে নারীর সম অধিকার নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে নারী সত্যিকার অর্থে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে তার অধিকারটা পাবে। সেখানেও প্রশ্ন থেকে যায় যে আইন হলেই কি পাবে? এখনও তো আমাদের মুসলিম মেয়েদের যে অল্প সম্পত্তির অধিকার আছে, 4% না 2%, অধিকাংশ সেই সম্পত্তিটা নিতে যায় না। কেন? নিলে আর বাপের বাড়ি যেতে পারবো না, ভাইয়ের বাড়ি বেড়াতে পারবো না, সেই ভয়ে কিন্তু অনেক নারী সেটা ভাইকেই দিয়ে দেয়। সুতরাং একদিকে যেমন আইন হবে এবং আইনের বাস্তবায়ন এবং সেটাকে চর্চা করারও একটা অবস্থান সমাজের মধ্যে তৈরি হতে হবে। নইলে তো আইনেই খালি তো মুক্তি আসবে না, আইনকে বাস্তবায়নেরটাই তো আসল প্রশ্ন। ডক্টর তৌহিদ, আমি প্রশ্নের সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা, আমরা যখনই ইউনিফর্ম ফ্যামিলি কোড নিয়ে কথা বলছি, ধর্মীয় বাধাটা সবসময় সামনে আনা হয়। কিন্তু আমার কাছে সবসময়, নিজেও গবেষক হিসেবে এবং আন্দোলনে দীর্ঘদিন ধরে, গত 3 দশক ধরে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমি দেখেছি যে আসলে সমস্যাটা কিন্তু ধর্মটা হচ্ছে একটা ঢালের মতো করে ইউনিফর্ম ফ্যামিলি কোডের বিরুদ্ধে প্রচারণা এবং প্রচারণার ক্ষেত্রে চালানো হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা এটা যদি নাগরিক অধিকার হিসেবে এই আইনটাকে সামনে পুশ করি, তাহলে কিন্তু, এবং এটা আমার সারা পৃথিবীতে আমরা মানবাধিকার চার্টার আমরা সাইন করেছি, আমরা দেশের, আমার কনস্টিটিউশনে আমার রাইট আছে, এবং সেটা যদি আমি নাগরিক অধিকার হিসেবে দেখি, সেক্ষেত্রে আমার জন্য জিনিসগুলো ভাবতেও সহজ হয় মানুষের জন্য। এই যে ধর্ম বা ক্লাস, এই ইস্যুসগুলো আমাদের যেভাবে আসলে সারাক্ষণ কাঠামোগত যে আমরা যে যতটুকু উত্তরণ করতে পারি সেখান থেকে যে আবার পিছিয়ে আসা, এই দোলাচলটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এবং আপনাকে আগে যে প্রশ্নটা করেছিলাম সেটার সাথে এটা আর একটু যোগ করে দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে অনেকগুলো বিষয় উঠে এসেছে। দেখুন, আমাদের দেশের নারীর এই যে অবস্থার পরিবর্তন, অথবা অবস্থার পরিবর্তন এই অর্থে বলছি যে একজন নাগরিক হিসাবে তার যে অধিকারের যে প্রসঙ্গ, এই জায়গাতে আপনি যেহেতু নিজেও একজন গবেষক, শিক্ষক, তো আমরা বিভিন্ন সময় এই কেন্দ্রিক গবেষণা করতে গিয়ে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের নারীদের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি, একটা করুণ বাস্তবতা, সেটা হচ্ছে যে যখন একজন বিবাহিত নারীর, অর্থাৎ তার যখন বাবা মা মারা যান, তখন তার যে নিজের পরিবারটাই কখনো কখনো তার কাছে খুব অসম্মানজনক হয়ে ওঠে, খুবই করুণ একটা অবস্থা তৈরি হয়। এবং এই অবস্থাটা কয়েক গুণ বেড়ে যায় যখন তিনি তার সম্পদের প্রাপ্যতার কথা বলেন, ভাই বা আত্মীয় স্বজন যাদের কাছ থেকে তিনি এটা পাবেন, তখনই তাকে এড়িয়ে যাওয়া, কখনো অস্বীকার করা, কখনো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার, এই ধরনের সামাজিক অসম্মান বলতে আমরা যা বুঝি, সেই অসম্মানগুলোর মাত্রা বাড়ে। তো সেখান থেকে তো একদিনেই যাত্রাটার সূচনা বলুন অথবা এখান থেকে সফলতা বলুন, সেটা তো আসবে না। এখনও আমরা এটা সামাজিক আন্দোলনের একটি কাঠামো হিসাবেই দেখি। আরেকটা ব্যাপার হলো, রাষ্ট্র হিসেবে রাষ্ট্র তার নাগরিকের মধ্যে কোনো ধরনের বৈষম্য না করে, রাষ্ট্র তো সর্বোচ্চ অভিভাবক, রাষ্ট্র তো নারী পুরুষ এইভাবে বিভাজন করতে যাওয়াটাই হলো রাষ্ট্রের নিজের পায়ে কুড়াল মারার মতো। সে রাষ্ট্র তার নাগরিক হিসাবে দেখবে, সে নারী পুরুষ এই বিভাজন বিশ্বের অনেক দেশে, ইউরোপিয়ান বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কথা যদি আমরা চিন্তা করি, অনেক ফর্ম থেকে এখন কার কি জেন্ডার, এই
অপশনটাই তারা তুলে তুলে দিয়েছে। দিচ্ছে যে একজন ব্যক্তি তিনি নারী না পুরুষ এটা রাষ্ট্রের জানার দরকার নাই, ওটা ব্যক্তির নিজস্ব বিষয়। হয়তো এই দোলা বাংলাদেশে আসতে আরও হয়তো 100 বছর অপেক্ষা করতে হবে বা আরও দীর্ঘ সময় লাগতে পারে। দোল আসলেও সেই দোলায় এদিকের মানুষ দুলবে কি না এটাও তো একটা বড় প্রশ্ন। এখন এই প্রসঙ্গগুলো কেন বলছি, যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সবচেয়ে রহস্য হলো যে বাংলাদেশে নারী আন্দোলন থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন সংগ্রাম সহ সকল বিষয়ে আলোচনা সবসময় ফলপ্রসূ, কিন্তু বাস্তবায়নের ইন্ডেক্সে আমরা খুব জিরো। অর্থাৎ আলোচনা বাংলাদেশে সবসময় খুব ভালো আলোচনা হয়, আপনি যে কেন্দ্রিক আলোচনায় যাবেন কেউ এটা অস্বীকার করে না, কেউ এড়িয়ে যেতে চায় না, কিন্তু এই প্রসঙ্গগুলোর যখন আপনি বাস্তবায়নের জায়গাতে যাবেন আমরা সূচকে খুব বেশি তৃপ্ত হতে পারি না, অথবা আমাদের সূচকটা নিম্নগামী থাকে। এখন এই ইউনিফর্ম ফ্যামিলি কোডের যে প্রসঙ্গ, একটি হচ্ছে যে এটা খুব হবে না সে কথা আমি বলছি না, কিন্তু খুব কঠিন। আমাদের সমাজ বাস্তবতা এটা খুবই কঠিন। এটা যে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এরকম টাকার গায়ের যে লেখা ওই কোটেশনের আলোকে এটাও এরকম হয়ে যাবে ব্যাপারটা, এরকম আমার কাছে মনে হয় না। তবে এই সমাজের যারা আসলে এই নারী পুরুষের বিভাজন থেকে নয়, বরং একজন নাগরিকের যে সম্পদের যে অধিকার উত্তরাধিকার সূত্রে, সেই জায়গাতে এই বিষয়গুলো নিয়ে যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাদেরকে সম্পৃক্ত করে এই সামাজিক আন্দোলনেরটাকে আরও বেশি বেগবান করা দরকার। যখন সমাজের চারপাশ থেকে চাপ তৈরি হবে, আওয়াজ উঠবে, আমরা যদি আমাদের লোকাল টোনে বলার চেষ্টা করি যে আওয়াজ উঠবে, তখন নীতি নির্ধারক বলুন অথবা এই ইউনিফর্ম ফ্যামিলি কোডের প্রসঙ্গগুলো নিয়ে যে সমস্ত রাষ্ট্রের মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর অথবা নীতি নির্ধারকরা কাজ করেন তাদের কিছুটা হলেও টনক নড়বে। এখন যেখানে আগে একেবারেই না বলা হতো, এড়িয়ে যাওয়া হতো, অস্বীকার করা হতো, সেখানে চুপ থাকা বা সম্মতি জ্ঞাপন করাও কিন্তু এক ধরনের অগ্রগতি। এই অগ্রগতি এভাবে কথা বলে কিংবা সামাজিক পরিসরে আন্দোলন সংগ্রাম করে কিন্তু একটা জায়গাতে হবে। কিন্তু আমার যে জায়গাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অথবা আপনি কোড আনকোড ভয়ের জায়গাও বলতে পারেন, হয়তো রাষ্ট্র চাপের প্রেক্ষাপটে আন্দোলনের প্রেক্ষাপটে মেনে নিল, আইন তৈরি করে দিল, কিন্তু রাষ্ট্র তো জানে বা ওই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, আমি পুরুষের ক্ষেত্রে বলছি না, পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর কথা বলছি, সেই কাঠামো তো জানে যে বাস্তবায়ন তো করবো আমরা, সুতরাং আইন করুক, রাষ্ট্র একাধিক আইন করুক, কিন্তু বাস্তবায়ন তো আমরা করব বা আমাদের হাত দিয়ে বাস্তবায়ন হবে। সুতরাং কেমন বাস্তবায়ন হবে সেটা বাস্তবায়নের সময় দেখিয়ে দেওয়া হবে। এরকম মানসিকতা নিয়ে আইন করলে কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হবে না। সত্যিকার অর্থে নারীকে তার সম্পদের যে দাবিদার বা অধিকার, সেটি তো আপনি শুধু ইসলাম ধর্মের প্রসঙ্গ না, প্রতিটা ধর্মেই তো সেটা বলা আছে। তো ধর্মের মানুষ তো মৃত্যু পরবর্তী কি হবে এটাই তো সবচেয়ে বড় ভয়। তা এই ভয়ে তো ইসলাম ধর্ম অন্যান্য ধর্মগুলোতে বলা আছে, তুমি যদি কাউকে তার প্রাপ্যতা থেকে বঞ্চিত করো তোমার জন্য এই শাস্তি অপেক্ষা করছে। তাহলে এই সম্পদ তার নিজের আছে, এটা তার থেকে অনেক বেশি তাকে অ্যালাইভ রাখছে, তাকে সক্রিয় রাখছে। ওই শাস্তির ভয়টাকে সে জীবিত অবস্থায় ভয় করছে না, ইহকালে সেটা ভয় করছে না। তাহলে আমাদের যে ধর্মের কথা তো শুধু বললে হবে না, এটাকে মানা, ওই ধর্মীয় বোধকে নিজের মধ্যে অনুশীলন করার ক্ষেত্র তৈরি করা এবং উদাহরণ তৈরি করা। আমরা বিভিন্ন মনীষীদের কথা বা সমাজ সংস্কারক বা সমাজসেবকদের কথা আমরা তো গুরুত্ব কেন দিই, যে তারা কোনো একটি পরিবর্তন করতে গিয়ে নিজে কিংবা তার পরিবারের কোনো একজনকে দিয়ে উদাহরণ তৈরি করে সমাজের মধ্যে দেখিয়েছেন যে এভাবেও পরিবর্তন করা যায়। তো সেই প্রসঙ্গগুলো, সেই ঘটনাগুলো, সেই ব্যক্তিদেরকে আমাদের অনুসন্ধান করা, যারা আসলে উদাহরণ তৈরি করতে পারবেন, যে উদাহরণ অন্যদেরকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। আমার মনে হয় এই প্রসঙ্গ বা এইভাবে ঘটনাগুলোকে একত্রিত করে এই আলোচনাগুলো কিংবা ইউনিফর্ম ফ্যামিলি কোডের প্রসঙ্গতে সামাজিক আন্দোলন বা আলোচনার প্রসঙ্গগুলো এভাবে উত্থাপন হলে সেক্ষেত্রে একটা ইতিবাচক ওয়েব বা একটা ঢেউ তৈরি হবে। আমার দুটো ইয়ে আছে এখানে। এক তো হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আপনার আগের যে উত্তরটা ছিল সেটাতে আমি একটুখানি যোগ করতে চাইছিলাম। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে সবসময় প্রান্তিক নারীরা বরং নির্যাতিত হলে রেসপন্সটা অনেক বেশি হয়, কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত নারীদের নির্যাতনের রেকর্ডও কম এবং সেটা নিয়ে কিন্তু বলাবলিও কম। আপনি যদি যে কোনো আপনাদের দুজনের জন্যই একটু বলছি, কারণ হচ্ছে যে আমরা এখন প্রচুর পরিমাণের অনলাইন
নারী গ্রুপ, উইমেন্স গ্রুপ দেখি যারা ভীষণ একজন আরেকজনকে সিস্টারহুড সাপোর্ট এবং বিভিন্ন রকম সেটা করছে, কিন্তু অসংখ্য অসংখ্য গল্প দৈনন্দিন নির্যাতনের, এবং সেখানে দৈনন্দিন নির্যাতন সেটা একেবারে খুব ব্যক্তিগত জায়গা থেকে করছে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আবার আমাদের সামনে আসছে না। ফলে আমার এটুকুই একটু সংযুক্তি ছিল, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মধ্যবিত্তের আমাদের একটা ধারণা আমাদের কাজ করে যে মধ্যবিত্তদের নারীরা যখন আক্রমণের শিকার হয় তখন হয়তো রেসপন্সটা বেশি আসে। আমার ঠিক উল্টা মনে হয় যে যখন দেখা যাচ্ছে যে আমাদের সবসময় একটা আইডিয়াল ভিকটিম আমাদের দরকার হয় কোনো আন্দোলনের জন্য, আপনি শব মেহের বলেন, আপনি ইয়াসমিন বলেন, আমাদের এরকম এক্সাম্পলারি ভয়ানক ঘটনা না ঘটলে আসলে আমাদের টনক নড়ে না। ফলে সে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেটা প্রান্তিক নারীদের ক্ষেত্রেই আমরা সেটা দেখি। এই প্রসঙ্গ এবং সাইবার বুলিং এবং ইত্যাদি ইত্যাদি এবং ব্যক্তিগত পরিসরের সব আলোচনাগুলো যদি আমরা একদম এক জায়গায় নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু এতক্ষণ ধরে নারীর কথাই বললাম, অন্য মানে জেন্ডার বৈচিত্র্যের জনগণের কথা আমরা তেমন একটা বলিনি, কিন্তু একেবারে এখানে যে পারপিট্রেটর হিসেবে আমরা যে কাঠামোকে ধরে নিচ্ছি পুরুষ, তারও তো ক্ষতি। তো সেই ক্ষতিটা আপনারা কিভাবে দেখেন যে এই পুরুষতান্ত্রিক সমাজে যখন আপনি নারীকে অধস্তন করে রাখছেন, শুধু তো নারী ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমরা সমাজ একটা পুরো জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশনের আমরা একটা বিশাল ক্ষতি করছি। এটা খুব একদম সংক্ষেপে আমি আপনাদের কাছে উত্তর চাইবো, কারণ এর পরবর্তীতে আমার এক ধরনের আকাঙ্ক্ষা আছে আপনাদের কাছ থেকে জানার। কথাটা খুবই সঠিক একটা কথা। আমরা এই যে ধরো যেটা কথাটা আমি আগেও একটু বলেছি যে সকল পুরুষই পুরুষতান্ত্রিকতার দৃষ্টিভঙ্গির নয় এবং সকল নারী হচ্ছে একেবারে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে নয়। এই জায়গাটা যে না পুরুষের মধ্যে যে ম্যাসকুলিনিটিটা বা এই যে এই জিনিসটা, এই বিষয়টা কিন্তু আসলে পুরুষকেও কিন্তু মানুষ হতে দেয় না। নারী যেমন মানুষ হতে পারছে না, পুরুষকেও মানুষ হতে দেয় না। কারণ যখন তার মধ্যে এই আধিপত্যবাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায়, তখন কিন্তু সে কিন্তু একটা জায়গা থেকে কিন্তু তার যে মানে তার ভাবনাটা কিন্তু একপেশে হয়ে যাচ্ছে। আমি এখানে একটু উদাহরণ দিতে পারি যে কিছুদিন আগে আমি একটা লেখা পড়েছিলাম, একটা ছেলে ঢাকা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির বোধহয়, সে সুন্দর করে লিখেছে যে ম্যাসকুলিনিটি যে আমাকে কিভাবে মানুষ হতে দিচ্ছে না, আমার কষ্ট লাগলে আমি কাঁদতে পারছি না, আমার মন খারাপ লাগলে আমি কাউকে বলতে পারছি না, তুমি পুরুষ মানুষ তোমার কেন মন খারাপ করে। এই যে জেন্ডারের যে বৈশিষ্ট্যগুলো যেভাবে একটা পুরুষের মধ্যে একটা নারীর মধ্যে জন্মের পর থেকে যে একদম গ্রথিত করে দেওয়া হয়, একদম ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু পুরুষও কিন্তু তারা সাফার করে, তারা কিন্তু হয়। তো সুতরাং আজকে যে আমি একেবারে খুবই একটা বৃহত্তর বিষয়, যে আমার এই বিভাজনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে নারীর এই যে জেন্ডার দৃষ্টিভঙ্গি, যেটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, জেন্ডার সমতার দৃষ্টিভঙ্গি আনাটা যেটা আমার খুবই জরুরি। পাশাপাশি কিন্তু এটাও আমাদের কাছে যে বিষয় যে একটা পুরুষ যখন তার একটা এই আধিপত্যবাদের মনোভাব নিয়ে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে হয়, সেও কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু উভয় ক্ষেত্রের মাধ্যমে কিন্তু সমাজটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। নারী পুরুষের সমতার মধ্যে দিয়ে তো সমাজ অগ্রসর হবে, এটা তো আজকে আর বলার কোনো অপেক্ষা রাখে না। সমাজের একটা সেকশন যতই এগিয়ে যাক, একটা সেকশন যতই পিছনে থাকুক, সমাজে সমভাবে অগ্রসর হতে পারছে না, এটা তো আজকের দিন আর বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু সেই জায়গাটাই প্রশ্ন হচ্ছে যে উভয়ের যে মানুষ হবার যে পথ, মানুষ হিসাবে গড়ে ওঠার যে জন্ম থেকে যে তার পথটা, সেই পথটা কিন্তু এখন এই সময়ে বিশেষভাবে বিবেচনার বিষয় আছে। শুধুমাত্র পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটাকে আমরা যেটা বারবারই বলছি, হয়তো আমি এক কথা বারবার বলে ফেলছি, যে সেই দৃষ্টিভঙ্গিটাকে যাতে গড়ে না ওঠে, সেটার জন্য কিন্তু করণীয় অনেক কিছু আছে। সেটা যেমন পরিবারের করণীয় আছে, সেটা আমার শিক্ষা ব্যবস্থার করণীয় আছে। শিক্ষাতে আমরা যদি পাঠ্যসূচিতে হয়তো আমাদের নারী পুরুষের সমতাপূর্ণ, নারীর প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন অনেক লেখা, গল্প থাকে, প্রবন্ধ থাকে, আলোচনা থাকে, কিন্তু যে শিক্ষক পড়াচ্ছেন তার দৃষ্টিভঙ্গিটাকে কি, তিনি সেই দৃষ্টিভঙ্গিটা নিয়ে কি এটা পড়াচ্ছেন, না তিনি তার সেই গতানুগতিক দৃষ্টিভঙ্গিটা নিয়ে তিনি এই পড়ানোটা পড়াচ্ছেন। সুতরাং এটা একটা সমন্বিত ব্যাপার। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যদি আমি সমতার দিকে অগ্রসর হতে চাই, বৈষম্যহীনতার দিকে, সেটা একটা সমন্বিত ব্যাপার। সেই সমন্বিত ব্যাপারটাই প্রশ্ন। এখানে আমি একটু চিরসনদের কথা আমি বলতে চাই, যে আপনারা সকলেই জানেন যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিনোদ সনদ, যেটা চিরসনদ হয়েছে, যেটা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে স্বাক্ষর করেছে, বাংলাদেশও করেছে। চিরসনদের যে মূল বৈশিষ্ট্য, সেখানে মূল বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এটাই আছে যে সমতা,
ইকুয়ালিটি সম ফলাফল। সম ফলাফলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রকৃত সমতা তখনই হবে যখন সম ফলাফল অর্জিত হবে এবং সেখানে রাষ্ট্রের দায়বদ্ধতা। তিনটা জিনিস কিন্তু সিটো সনদে খুব সুস্পষ্টভাবে আছে। শুধু এই তিনটা বিষয় আমরা সকল রাষ্ট্রের সাথে স্বাক্ষর করেছি, কিন্তু এটাকে আমরা কোনোদিন ব্যাখ্যা করেছি? এইটা কেন করলাম আমি? এই করার পেছনে আমি তার সাথে মিলে সিটো সনদের যে 2 নম্বর ধারা, যেটাতে আমরা এখনও পর্যন্ত স্বাক্ষর করিনি, এবং 16 গ না চ এরকম একটা আর কি, যাই হোক, যে দুটো ধারা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে নারীর অধিকারের প্রশ্ন, নারী পুরুষের সমতার প্রশ্ন, নারীর ব্যক্তিগত অধিকারের প্রশ্ন। 2 ধারা হচ্ছে যেখানে নারী পুরুষের সমতা নাই, যে সমস্ত আইনগুলো, সেই আইনগুলো পরিবর্তন করে সমতার আইন করো। এবং 17 আইনটা হচ্ছে যে বৈবাহিক এবং সাংসারিক জীবনে নারী পুরুষের সমতা। সুতরাং আমরা তো বারবার যে ঘুরে ফিরে কিন্তু আমরা একটা জায়গায় আসছি যেখানে আমার ইউনিফর্ম ফ্যামিলি কোডের প্রয়োজনীয়তা চলে আসে। এবং সিডো কমিটি কিন্তু প্রতি বছরই বাংলাদেশকে যখন রিপোর্ট দেয়, বাংলাদেশকে বলে তোমরা ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু করো। প্রতি বছর কিন্তু এই কথাটা আসতেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে সমাজ এখনও প্রস্তুত না। তো সমাজ তো প্রস্তুত হবে কি করে? আমি যদি আইনটা করি, নিশ্চয়ই সমাজ প্রস্তুত হওয়ার জন্য তো আমার কিছু একটা বেসিক একটা কিছু ভিত্তি লাগবে, সেই ভিত্তিটা তো আমাকে করতে হবে। এই বিষয়গুলো আসলে প্রত্যেকটার সাথে এমনভাবে সম্পর্কিত, এই সম্পর্কিত বিষয়গুলো একটা কিন্তু একটাকে তোমার অগ্রসর করে নিয়ে যাবে। সেইখানটাই কিন্তু আমাদের প্রশ্ন। এবং সেইখানে আমি আবারও যে কথাটা শুরুতে, যে ম্যাসকিউনিটি একটা পুরুষকেও ছেলেকেও মানুষ হতে দিচ্ছে না প্রকৃত, এবং নারীকে মানুষ হওয়ার পথে নানাভাবে বাধা সৃষ্টি করছে। ডক্টর তৌহিদ, আপনার কাছে এই সম্পর্ক প্রশ্নই বলবো, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল ভূমিকা আছে। আপনিও শিক্ষক, আমিও শিক্ষক, আমরা জানি। এবং আপনি যখন ক্লাস তো আমাদের একটা রাজনৈতিক পরিসর বৃহৎ অর্থে, জেন্ডার রাজনীতি, বিশ্ববিদ্যালয় জেন্ডার রাজনীতি বোঝার জন্য এবং সেটা অনুধাবন করার জন্য, এবং এমনকি পাঠদানের সময় আমরা কিন্তু সেই সেন্সিটিভিটিগুলো তৈরি করতে পারি। হ্যাঁ, এটা একটা বিশাল ক্ষেত্র বলে আমার কাছে মনে হয়। আমার কাছে যেটা জানবার আছে সেটা হচ্ছে যে এটা এই যে আপনি তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, এবং আপনি কি ক্লাসে নারী পুরুষের সম্পর্কে কোনো রকম পরিবর্তন দেখছেন, বা কোনো ধরনের সুযোগ আছে যেখানে আসলে তাদেরকে এই জেন্ডার সেন্সিটিভিটিগুলো তৈরি করা সম্ভব ক্লাসে? এটা কি সম্ভব আপনার কাছে মনে হয় আমরা পাঠদানের সাথে সাথে? ধন্যবাদ আপনাকে। হয়তো যেহেতু আপনি এবং আমি দুজনেই শিক্ষকতা করি, এবং আপা আমাদের সিনিয়র আছেন, নানা বাস্তবতা সমাজের অভিজ্ঞতাগুলো দেখেছেন, বিভিন্ন পর্যায়ে তিনিও কথা বলেন, তো হয়তো শিক্ষার্থীদের কাছ থেকে যে ফিডব্যাক বা পাই, তার আলোকে হয়তো আপনার আমার এক্সপিরিয়েন্স হয়তো মিলে যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা যখন এই জেন্ডার বেসড যে কনসেপ্টগুলো আমরা যখন উপস্থাপন করি, বা কোর্সের যে কন্টেন্টগুলো থাকে, এটা আমার কাছে আমরা বিভিন্ন সময় ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি, হয়তো ইনফর্মাল বা উইথিন দ্য ক্লাসরুম, যে অনেকেই এগুলো পড়ে জাস্ট পরীক্ষার কন্টেন্ট হিসাবে, পড়ার জন্য পড়ে। তো আমি বোঝার চেষ্টা করি যে সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসাবে, কিংবা এখন যেহেতু এটার সাথে শিক্ষক হিসাবে সম্পৃক্ত আছি, যে সে বিশ্বাস করে কিনা এগুলো। অনেকে এটা বিশ্বাস করে না, এগুলোকে বিশ্বাস করে না, এটাকে মানসিকতায় পরিণত করার ক্ষেত্রে সে প্রস্তুত না। সে এটা পরীক্ষার কন্টেন্ট হিসাবে সেটাকে পড়ে, পরীক্ষায় লেখা শেষ সেগুলোকে ভুলে যাবে, এবং সে যেখানে আছে সে সেখানেই থাকবে। তারপরে এই জায়গাটা আপা যেটি চমৎকার করে বললেন, আমাদের যে গ্রোয়িং স্টেজ, যেখানে সেই গ্রোয়িং স্টেজের যে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন যে অ্যাপ্রোচ, ওখান থেকে আসলে যাত্রাটা শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে শেখানো খুব কঠিন, বিশেষ করে মানসিকতার পরিবর্তন করাটা খুব কঠিন, কারণ সে তো অনেক ক্ষেত্রেই একটা পাকাপোক্ত মানসিকতা নিয়ে আসে। পাকাপোক্ত মানে এই অর্থে সে যা বেসটা তৈরি হয়ে যায়, সে যেটাকে রাইট মনে করে, ওই রাইটটাকে সে দীর্ঘ বছর পর্যন্ত রাইট মনে করে। সে যেটাকে মনে করে রং, সেটাকে দীর্ঘ জীবন সেটাকে রং মনে করে। হয়তো জীবনের শেষ পর্যায়ে গিয়ে ওই আত্মজীবনী লেখার মতো, এই জায়গাটা আমার ভুল ছিল, তো এই ভুল দিয়ে তো আসলে আমার সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। আরেকটা জায়গা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা, নিশ্চয়ই আপনারও অভিজ্ঞতা মিলে যেতে পারে, যে আমাদের জনগণ নিয়ে রাষ্ট্রের কোনো দার্শনিক কোনো ভিত্তি নাই। এটা আমার বলতে কোনো হচ্ছে না, আমি সরাসরি বলছি। সেটা হচ্ছে যে এদেশের মানুষ, আমি সহ, আমরা আসলে মানুষ হতে চাই না, আমরা আধিপত্যবাদী হতে চাই।
আমরা ক্ষমতাশালী হতে চাই, আমরা প্রভাব বিস্তারকারী হতে চাই। এখন একজন মানুষের যে কোড আনকোড যে ডেফিনেশন বা তার যে ফিলোসফিক্যাল যে প্যারাডাইম, এই আলোকে যদি আপনি দেখেন, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে নির্যাতন করবে কেন? সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবে কেন যদি সত্যিকার অর্থে মানুষ? তাহলে এই যে 18 কোটি অথবা বাংলাদেশের জনসংখ্যা কত, এটাই তো কেউ বলতে পারছে না। তাহলে যাই হোক জনসংখ্যা, এই জনসংখ্যার দেশে কতজন সত্যিকার অর্থে মানুষ, কোড আনকোড আমরা যদি বলি, সেই সংখ্যাটা অনেক কম। সবাই শুধু অন্যকে নিয়ন্ত্রণ করে, অন্যকে বঞ্চিত করে নিজে ফুলে ফেপে বড় হতে চাচ্ছে। এই যে ফুলে ফেপে বড় হওয়ার যে রাজনীতি কিংবা এর পেছনের যে মনস্তত্ত্ব, এটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এখন এটাকে নিয়ন্ত্রণ করবে কে? এটাকে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো। এখন সেই যখন দুইটা লেন্স থেকে দেখে, যে একটা উইমেন লেন্স থেকে দেখে, একটা মেল লেন্স থেকে দেখে, তাহলে সে তো এই ইউনিফর্ম কালচার অফ ইউনিফর্মটা সে তো এস্টাবলিশ করতে পারবে না। সংহতি বা সম্প্রীতি বোধ সে তো তৈরি করতে পারবে না। সে তো সহনশীলতার সংস্কৃতি বা অভিযাত্রায় সে একেবারেই ঠুনকো জগন্নাথের মতো তার অবস্থানটা থাকবে। এই জায়গাতে আসলে একটা বড় পরিবর্তনটা আমাদের দরকার। এই পরিবর্তনগুলো না হলে কিন্তু আমরা এই যে আলাপ আলোচনার মধ্য দিয়ে কখনো কখনো অনেকেই নিজে ভালো থাকবেন, সতর্ক হবেন, কিন্তু কিংবা সামগ্রিকভাবে নারীর যে ক্ষমতায়ন বা তার যে অধিকারায়ন বা তার যে অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রামের জায়গাতে প্রাপ্যতার বা পরিসংখ্যানিক ভিত্তির আলোকে যদি আমরা দেখতে চাই প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় পর পর, আমাদের কিন্তু হতাশ হতে হবে। তো সেই হতাশার জায়গাটা কেটে যাক। আমরা এটা বাংলাদেশে নারীর বা মানুষের ক্ষমতায়নের প্রশ্নে আমি এই শব্দটাই ব্যবহার করতে চাই, যে আসলে পুরুষরা, যেটা আপনি বলছিলেন, যে একজন পুরুষও কিন্তু নানাভাবে বঞ্চিত হয়। যেমন পুরুষ বলতে পারে না যে তার পারিবারিক প্রেক্ষাপটে তার অস্বস্তি লাগছে বা সে এক ধরনের অস্থিরতার মধ্যে আছে, কারণ এটা বললে অন্য পুরুষই তাকে তিরস্কার করবে। কারণ সে তো ক্ষমতার ওই চর্চা করতে গিয়ে আলোর নিচেই সবচেয়ে বেশি অন্ধকার, এই জায়গাটা সে হয়তো ভুলেই গেছে। যখন তার মনে হচ্ছে তখনই আত্মজীবনী লেখার মতো শেষ প্রান্তে এসে তার এই উপলব্ধি জ্ঞান বা উপলব্ধিগত অভিজ্ঞতা খুব একটা বেশি সমাজের মধ্যে পরিবর্তন করতে পারছে না, যতক্ষণ পর্যন্ত আমরা একজন শিশুর বেড়ে ওঠা থেকেই এই জেন্ডার ভিত্তিক সংস্কৃতি বা সহনশীলতার যাত্রাগুলো, শিক্ষাগুলো পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সম্পৃক্ত করে তাকে এই আদলে গড়ে তোলা সম্ভব না হবে। ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন, আমরা অনেক নিরাশার কথা বললাম, একটু আশাবাদী আলোচনা, মানে আশাবাদ ব্যক্ত করে আলোচনাটা শেষ করা আমার কাছে মনে হয় খুব জরুরি। সেটা হচ্ছে যে আমরা সমস্যাগুলো জানি, আমরা সমাধান কিন্তু আসলে আমরা অজানা না, আমাদের কারোই অজানা না। আমরা নারী, পুরুষ এবং লিঙ্গ বৈচিত্র্যময় যত মানুষ আছেন, সকল নাগরিকের সমতার জন্য এবং আমরা নির্যাতন প্রতিরোধ করতে, কারণ এই কথাগুলো বলতে গেলেও কিন্তু আসলে আপনি যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন যে নির্যাতন আমার দৈনন্দিন আলাপের অংশ, এর থেকে ভয়াবহ বাস্তবতা তো কিছু হতে পারে না, তাই না? তো আমি এই সকল নাগরিকের জন্য সমতা প্রতিষ্ঠার যে লড়াই, সেখানে আসলে কিভাবে পুরুষ এবং সকল জেন্ডারকে কিভাবে সম্পৃক্ত করতে পারি সেটা, এবং আমরা কি ধরনের দুনিয়া দেখতে চাই আগামী 1 বছর পরে, আবার আমরা হয়তো এই আলোচনায় আবার ফিরবো, কিন্তু এই বছরের জন্য আমরা কি ধরনের দুনিয়া দেখতে চাই বা কি সম্ভব বলে আমাদের কাছে মনে হয়, সেটা দিয়ে আমরা শেষ করি। সীমা মুসলিম, আপনার কাছে প্রথমে, তারপরে ডক্টর তৌহিদুল। ধন্যবাদ। আসলে নিরাশার কথা বলছি না, আমরা বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। এই পর্যালোচনা বিশ্লেষণে যে আমরা দেখছি যে অনেক প্রতিবন্ধকতা, অনেক চ্যালেঞ্জ, অনেক সম্ভাবনা, অনেক চ্যালেঞ্জ, অনেক সম্ভাবনা, এটাই হচ্ছে আসলে মূল কথা। আজকে যখন আমরা একদিকে যেমন আমরা ডিজিটাল প্রযুক্তিগত নানা রকম সহিংসতার ঘটনা দেখছি প্রযুক্তির মাধ্যমে, যেটা আমি প্রথমে আলোচনায় বলেছিলাম যে প্রযুক্তি তো অনেক কিছু সামনে নিয়ে আসে, কিন্তু সেই প্রযুক্তি যখন আমার জীবনে অন্ধকার নিয়ে আসে, সেখানে আমি কি বলবো? আজকে দেখেন সাধারণ নারীরা কিন্তু, আজকে যদি আমরা বলি, আজকে যারা আমরা আলোচনা করছি, নারী আন্দোলন করি বা বিভিন্ন ক্ষেত্রে আছি, তার বাইরেও যদি আমি দেখি সাধারণ নারীরা যারা হয়তো অনেক ছোট ধরনেরই কম কাজই করেন, কিংবা যারা সাধারণ একদম, আপনি যদি আজকে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, এই যে কতগুলো কথা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি যে নারীর শ্রম কর্মঘণ্টা, নারীর প্রতি নানা রকম দৃষ্টিভঙ্গি, সাধারণ নারীরা কিন্তু
অনেক প্রতিবাদ আসছে সেখানে। কিন্তু আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তারা কিন্তু নিজ উদ্যোগে নিজের থেকেই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছে যে এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। কারণ নারী আজকে তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আজকে এই উপলব্ধিতে এসছে, কিন্তু এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না যে নারী আজ নিজের উপলব্ধি থেকেই কিন্তু এই অবস্থাতে এসছে যে আমার কথা আমাকে বলতে হবে, আমাকে আমার প্রতিবাদ করতে হবে। এই কথাটা কিন্তু আজকে সমাজে কিন্তু এস্টাবলিশ হয়েছে। এবং আজকে কিন্তু এই কথাটা আর একটা বিষয় যেটা আমরা বলবো যে আজকে এই কথাটা একদম সমাজে একদম গ্রথিত হয়ে আছে যে নারী পুরুষের সমতার প্রয়োজন আছে। সেখানে যারা আমরা প্রয়োজনীয়তা মনে করি না তারা হয়তো নানা যুক্তিতর্ক দিচ্ছি। এই দুটো পজিটিভ দিক আমার কাছে মনে হয়। আর একটা জিনিস যেটা মনে হয় যে আজকে তরুণ সমাজের সম্পৃক্ততা, একদিকে আমাদের তরুণদেরকে নিয়ে আমরা অনেক রকম আমাদের সমালোচনা আছে, তারা এখন সেলফ সেন্টার, তারা আসলে এখন এই একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে তারা তাদের জীবনের সব কিছু দেখে, ভালো দেখে, মন্দ দেখে, ভবিষ্যৎ দেখে, সম্ভাবনা দেখে। কিন্তু তারপরেও আমি বলবো যে আজকে তরুণদের মধ্যেও একটা সেকশনের মধ্যেও কিন্তু এই যে সমাজের যে এই যে মানে বিকলাঙ্গ অবস্থা একটা হয়ে যাচ্ছে সমাজের যে অগ্রসরতা, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের নানা রকম প্রশ্ন আসছে না, তারা কিন্তু নানাভাবে সেগুলো কিন্তু ভাবছে। তার নানা উদাহরণ কিন্তু আমরা নানা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা সমস্যা, নানা মানে কি বলবো পশ্চাৎপদতা দেখার পরেও কিন্তু আমরা কিছুটা সম্ভাবনা আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমরা বাংলাদেশ মহিলা পরিষদ যেটা মনে করি যে আজকে কিন্তু আমাদের এই নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনটা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনটাকে একটা সামাজিক আন্দোলনের সামাজিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সামাজিক আন্দোলনে যদি আমি করি, একটা সামাজিক সোশ্যাল ফোর্স হিসাবে যদি এটাকে আমি করতে চাই, তাহলে কিন্তু আমাকে সমাজের সকলের কাছে যেতে হবে। নারী, পুরুষ, তরুণ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আমাদের যেতে হবে এবং তাদের নিয়ে তাদের কথা আমাদের শুনতে হবে, আমাদের কথা তাদেরকে বলতে হবে। এবং আমাদের এই পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়েই, পারস্পরিক কর্ম প্রয়াসের মধ্য দিয়েই নারীর মানবাধিকারের যে প্রশ্নটি, সেটাকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারবো। এবং আমরা 50 বছরের নারী আন্দোলনের ধারাবাহিকতা এটা মনে করি বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসছে, সময়ের সাথে সাথে চ্যালেঞ্জের ধরনটাও বদলে যাচ্ছে। নতুন চ্যালেঞ্জকে নতুনভাবে মোকাবেলা করার জন্য নতুন পথও তৈরি হচ্ছে এবং সেই পথ তৈরি করছে কারা? এই সাধারণ নারী, আমরা সকলে মিলে। সেই সাধারণ নারীরা এই সকলে মিলেই কিন্তু এই নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। আজকে ডিজিটাল ক্ষেত্রে যেমন আমার একটা মানে ব্যাকলাশ, মানে কি বলবো, একটা নারীর ক্ষেত্রে যেমন একটা ভীষণভাবে একটা মানে কি চ্যালেঞ্জটা যেমন হচ্ছে, আবার এর মাধ্যমেই কিন্তু আমি চেষ্টা করছি সবাইকে সচেতন করে কিভাবে আমি আমার পথে নিয়ে আসতে পারি। শুধু আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে গণমাধ্যম, আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, নারীর অধিকার নিয়ে যারা কাজ করছেন, এবং সেখানে যেই কথাটা আপনি বারবার বলছেন যে আজকে আমাদের প্রান্তিক নারীরা, বিশেষ করে লিঙ্গ বৈচিত্র্যের যে নারীরা আছে, তারা কিন্তু ভিন্নভাবে আবার সহিংসতার শিকার হচ্ছেন। তাদের সকলকে মিলেই কিন্তু আমাদের এই সামাজিক আন্দোলনটা, সোশ্যাল ফোর্সটা তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই আমরা পারবো, আমরা আশাবাদী। কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে এই দেশ। মুক্তিযুদ্ধ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এ পিছনে ফেরা না। মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছে সামনের দিকে আগাও, যুদ্ধ করো, লড়াই করো, তোমার অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আসো। সেই পথেই আমরা যাব, আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। তৌহিদ, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের আজকের যে পর্যালোচনা, সেটি হতাশা জ্ঞাপন, সেটা তো বাস্তবতা, এটাকে তো আমরা আসলে এড়িয়ে যেতে পারি না। এখন আমাদের এখানে আমরা আপা যেটি চমৎকার করে বললেন যে আসলে এটা হতাশা জ্ঞাপন নয় বা হতাশার আলোচনাও নয়, বরং কারণগুলোকে পর্যালোচনা করা, প্রেক্ষাপটগুলোকে বোঝার চেষ্টা করা এবং কিভাবে পরিবর্তনগুলো আসতে পারে তার ক্ষেত্রগুলোকে শনাক্ত করা। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিবর্তন থেকে শুরু করে ব্যক্তির অধিকারের আন্দোলন, সব জায়গাতে বলা যায়, আমি যতটুকু বুঝতে পারি, আমার বোঝার জায়গাতে ঘাটতি থাকতে পারে, আছেও হয়তো, সেটা হচ্ছে যে আমাদের সমস্যা বা কারণগুলো কিন্তু আমরা আইডেন্টিফাইড বা শনাক্ত করতে পেরেছি। তাহলে নাগরিক হিসাবে আমার কাছে সেই হিরো বা রোল মডেল যে এগুলোকে সমাধান করতে পারবে। আমাদের এই সমাধানকারীর অভাব, আলোচনাকারীর আমাদের অভাব নাই, বিশ্লেষণকারীর অভাব নাই, বিশেষজ্ঞরও অভাব নাই, কিন্তু আমাদের হলো এটাকে এই কারণগুলো সমাধান করার জন্য যে রোল মডেল দরকার, যে সমাধানকারী দরকার, এর বড়ই আমাদের অভাব। এই ঝুঁকিটা অনেকেই নিতে পারছে না। নাই সে কথা আমি বলছি না, যারা পারবেন তারা হয় সুযোগ পাচ্ছেন না বা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। আর সবসময় তো আমাদের মতো দেশগুলোতে যারা শুভ শক্তি আর সবসময় বিচ্ছিন্ন থাকে, এদেরকে একত্রিত করাও অনেক সময় খুব কঠিন হয়ে যায়। তো এই জায়গাতে আমাদের এই প্রসঙ্গগুলোতে এটা নারীর অধিকার, এটা নারীর মতামতের জন্য, নারীর নিরাপত্তার জন্য,
এর থেকে এটা মানুষের অধিকার। এবং এই প্রসঙ্গগুলোকে, এই ক্ষেত্রগুলোকে আমরা যত বেশি মানুষের কাছে তুলে ধরব, আমার কাছে মনে হয় সেটি সামাজিক আন্দোলন বা সামাজিক শক্তির আপা যেটি বলছিলেন চমৎকার করে, সেই জায়গাটা গতিশীল হবে, একটা গতিময়তা পাবে। দ্বিতীয়ত হলো যে এখানে কেউ কেউ বলার চেষ্টা করেন ইনিয়ে বিনিয়ে নানাভাবে, বিশেষ করে আমরা বাংলাদেশের বাস্তবতায় দেখি তো, ভোট আসলে যেহেতু নারী ভোটার, একটা ভোটারের সংখ্যাটা তো একেবারে কম না, বেশ বড়। না, এখন আমরা 51%। আমরা একটু হ্যাঁ, বেশি। আমরা বেশি। তো এই সাপোর্টটা যেদিকে যাবে, তাদের ক্ষমতার প্রসঙ্গ, নির্বাচনে জয় পরাজয় তো একটা বড় প্রভাব বিস্তার করে। আপনি এই মুহূর্তে বড় দলগুলোর নির্বাচন বা ভোটারদের খুশিকরণ প্রজেক্ট, আমি এইভাবে কোড আনকোড নানা ধরনের কথা বলছে না, যে ক্ষমতা আসলে নারীকে এটা দেওয়া হবে, কাজ না করেই অর্থ দেওয়া হবে, কেউ বলছে একেবারে চাকরি দিয়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা এগুলো কিছু লাগবে না। এই যে একটা তোষামদির, এটা নির্বাচন শেষ, এই সংস্কৃতি আলাপ আলোচনাও শেষ। তো এই জায়গা থেকে নারীরাও সতর্ক থাকবেন, নারী ভোটাররাও সতর্ক থাকবেন, তিনি চিন্তা ভাবনা করে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটাও যেরকম আমরা বলছি। পাশাপাশি এই আলোচনাটা কখনো কখনো সামাজিক পরিসরে বা ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা লক্ষ্য করি যে নারী পুরুষ একটা পরস্পর বিরুদ্ধাচরণ, বা একটা মনে হচ্ছে বিপরীত প্রক্রিয়ার বা বিপরীত যে মেরুকরণ, এই মেরুকরণের জায়গাটা আসলে আমাদের বন্ধ করাটা প্রয়োজন। তবে সেই শিক্ষাটা পরিবার থেকে শুরু হলেই সবচেয়ে ভালো, কারণ শুরুর যে লেসন, একেবারে জীবনের শুরুর দিকে যে শিক্ষা বা দীক্ষা বা আলাপ আলোচনা, এটি কিন্তু ওই যে এর আগের একটা আলোচনায় বলেছি যে মানুষকে দীর্ঘ বছর পর্যন্ত তাকে প্রভাবিত করে। সুতরাং এই প্রভাবের জায়গাটা ইতিবাচক হোক, মনুষ্যত্বমূলক হোক, মনুষ্যত্ব সুলভ হোক, এবং একজন মানুষকে মানুষ হিসাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হোক। এটা যদি সম্ভব হয়, তখন এই আলাপগুলো, কিংবা আপনি বলছিলেন যে আগামী বছর হয়তো আমরা প্রত্যাশা বা প্রাপ্তির জায়গাটা নিয়ে আলোচনা করতে পারবো, তখন এই কারণের বিশ্লেষণ বা পর্যালোচনাগুলো আমাদের আর করতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে।